এই অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় চীনা বাদাম চাষ পদ্ধতি। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুই কৃষি বিশেষজ্ঞ, শ্রী সৌভিক রায়চৌধুরী, সহ কৃষি অধিকর্তা, হাড়োয়া জেলা, উত্তর 24 পরগনা, এবং মোহাম্মদ হাসিম রেজা, সহ কৃষি অধিকর্তা, বসিরহাট 2 নম্বর ব্লক, জেলা, উত্তর 24 পরগনা। আর আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। যে সমস্ত কৃষক বন্ধুরা রেডিও সেটের প্রান্তে রয়েছেন তারা আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন 22131342 এই নাম্বারে ডায়াল করে। যারা কলকাতার বাইরে আছেন তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে 033 ডায়াল করুন, তারপর চলে আসুন 22131342 এই নাম্বারে। এখন সরাসরি চলে যাব আজকের আলোচনায়। আজ আমাদের আলোচনার বিষয় চীনা বাদাম চাষ পদ্ধতি। অনুষ্ঠান শুরু করব, একেবারেই শুরু করব মিস্টার রায়চৌধুরীকে দিয়ে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন মিস্টার রায়চৌধুরী আপনাকে। আমাদের রাজ্যে বর্তমানে শুধুমাত্র ভোজ্য তেল ছাড়াও সামগ্রিকভাবে চীনা বাদাম ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজনীয় আছে মানে এই মুহূর্তে, সেটা যদি একটু বিস্তারিত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলেন। নমস্কার, সমস্ত কৃষক বন্ধুকে আমার শুভ সন্ধ্যা। আমাদের খাদ্যাভ্যাস তথা জীবনযাত্রায় তৈলবীজের গুরুত্ব খাদ্যশস্যের ঠিক পরে। মানবদেহের প্রয়োজনীয় ফ্যাট বা চর্বি জাতীয় যে পদার্থ সেটা প্রধানত তেল থেকেই পাওয়া যায়। তবে ভোজ্য তেল হিসেবে সরিষা আমাদের বাঙালিদের ফার্স্ট প্রেফারেন্স হলেও বাদামের গুরুত্ব ক্রমশ বাড়ছে। বিশ্বের কয়েকটি দেশের মধ্যে আমাদের ভারতবর্ষই কিন্তু বাদাম চাষের এলাকা এবং উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। তবে আমাদের রাজ্যে যে পরিমাণ তৈলবীজের উৎপাদন হয় তা কিন্তু মোট চাহিদার তুলনায় অপ্রতুল। ফলত তৈলবীজের চাহিদা মেটাতে আমাদের কিন্তু অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হয়। সাধারণত দেখা গেছে যে এক মরশুম বাদাম চাষ করলে একর প্রতি জমিতে 60 থেকে 100 কেজি নাইট্রোজেন যোগ হয়। ফলে পরবর্তী ফসলের উপকার হয় এবং অতিরিক্ত সারের খরচ অনেকটাই সাশ্রয় হয়। বাদাম বীজে আনুমানিক 47 থেকে 53% তেল, 26% প্রোটিন এবং 11.5% শর্করা থাকে। এছাড়াও এতে বিভিন্ন প্রকার বি কমপ্লেক্স ভিটামিন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি উপাদান রয়েছে। এগুলো তো আমরা জানি আমাদের পুষ্টি উপাদান হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীজ, খোসা ইত্যাদি সাবানের প্রস্তুত করতে বা ডিটারজেন্ট, কসমেটিক্স, রং, মোমবাতি, ওষুধপত্র, লুব্রিকেন্ট, এমনকি রাসায়নিক সার তৈরিতেও ফিলার হিসেবে কিন্তু শিল্প কারখানায় বাদামের ব্যাপক প্রয়োগ আছে। এমনকি পোলট্রি পাখিদের খামারে বেডিং ম্যাটেরিয়াল তৈরিতেও বাদামের বহিরাংশ কাজে লাগানো হয়। তারপর গরমকালে মাটি থেকে জলের বাষ্পীভবন রুখতে মালচিং পদার্থ হিসেবেও এটিকে অনেক জায়গায় ব্যবহার করা হয়। সুতরাং গাছের সবুজ ডালপালা এবং অয়েল কেক সেটাও কিন্তু ফেলনা নয়, ওটাও গবাদি পশুর খাদ্য হিসেবে এবং জমির উর্বরতা শক্তি বাড়ানোর কাজে জৈব উপাদান হিসেবে প্রয়োগ করা হয়। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে কৃষি মানচিত্রে তথা বিশ্বের অর্থনীতিতে বাদাম চাষের গুরুত্ব অপরিসীম। মিস্টার রেজা, আমি আপনার কাছে যাব। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকের অনুষ্ঠান যে চীনা বাদাম চাষে সাধারণত কিরকম আবহাওয়া উপযোগী বলে আপনি মনে করেন, জলবায়ু ঠিক কিরকম থাকা উচিত? নমস্কার, সকল কৃষক বন্ধু যারা এই প্রচার শুনছেন তাদের সবাইকে আজকের শুভ সন্ধ্যা। তো বাদাম মূলত হচ্ছে উষ্ণ ক্রান্তীয় অঞ্চলের ফসল। বাদাম সাধারণত আমাদের যে চাষ পদ্ধতি 3টে মরশুমে চাষ করা যায়, যে 3টে মরশুম আমরা বলে থাকি, খরিফ মরশুম, প্রাক খরিফ মরশুম এবং হচ্ছে রবি মরশুম। কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা অনুযায়ী বাদাম আমরা সাধারণত 2টো মরশুমে চাষ করতে পারি। একটা হচ্ছে প্রাক খরিফ মরশুম এবং হচ্ছে খরিফ মরশুম। প্রাক খরিফ মরশুম মানে হচ্ছে আমার ফাল্গুন চৈত্র মাসে, বা যেটাকে আমরা ইংরেজিতে যদি আমি বলি যে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, এবং খরিফ মরশুম যেটাকে আমরা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যেটা চাষ করা হয়, বা যেটাকে আমরা ইংরেজিতে যদি আমি ইংরেজি মাস হিসাবে বলে থাকি তাহলে সেটা হচ্ছে মে জুন মাসের দিকে। তো বাদাম চাষের বিভিন্ন পর্যায়ের জন্য আমার বিভিন্ন রকমের তাপমাত্রার প্রয়োজন হয়ে থাকে। যখন আমি বোনার সময় যদি আমার মাটির তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে তাহলে আমার বাদাম চাষের জার্মিনেশন, যে বীজের যে অঙ্কুরোদ্গম, সেই অঙ্কুরোদ্গম খুব ভালো হয়। এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে যেরকম আমার তাপমাত্রা যদি সামান্য বৃদ্ধি হতে থাকে তাহলে সেভাবে গাছের বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও যখন ফুল আসে, ফুল আসার সময় আমার যদি মাটির টেম্পারেচার বা আবহাওয়ার তাপমাত্রা মোটামুটি
24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে সেই টাইমটা ফুল আসার জন্য খুব উপযুক্ত তাপমাত্রা। কিন্তু ফুল আসার পরে যদি তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায়, তাহলে সাধারণত দেখা যায় যে সেই ফুলগুলো হঠাৎ করে ঝরে পড়ে। তার জন্য তাপমাত্রার বিষয়ে বা আমরা কখন বাদাম চাষ করব সেই বিষয়ে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও জলের যে প্রয়োজনীয়তা থাকে, বাদাম চাষের জন্য সাধারণত 400 থেকে 500 মিলিমিটার আমার জলের প্রয়োজন হয়। এবং যখন আমি বাদাম বুনবো, বাদাম বীজগুলো মাটিতে যখন বোনা হয়, তখন মাটিতে যাতে আমার পর্যাপ্ত পরিমাণে রস থাকে বীজ অঙ্কুরোদ্গমের জন্য, সেটা আমাকে ভালোভাবে দেখে নিতে হবে। মিস্টার রায়চৌধুরী, আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাদাম চাষের জন্য মাটির গুণাবলী কেমন থাকা বাঞ্ছনীয় এবং বাদাম চাষের ক্ষেত্রে জমি কিভাবে তৈরি করবেন একজন কৃষক বন্ধু? ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আমি বলতে চাই, বাদাম মোটামুটি আমাদের সব রকম মাটিতেই চাষ করা চলে, যেমন ধরুন বেলে মাটি বা বেলে দোআঁশ বা ভারী কালো মাটি। তবে ভারী কালো মাটিতে বাদাম চাষ প্রধানত আমরা ভারতবর্ষের পশ্চিমাংশে মহারাষ্ট্র, এছাড়াও দক্ষিণের মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা এই সমস্ত রাজ্যেই বেশি দেখতে পাই। তবে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে সামগ্রিকভাবে বলতে গেলে বেলে দোআঁশ মাটি কিন্তু বাদাম চাষের জন্য সার্বিকভাবে উপযুক্ত। তবে মাটিতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং জৈব উপাদান থাকা অবশ্যই বাঞ্ছনীয়, এবং সন্তোষজনক জলনিকাশি ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামান্য অম্ল মাটি, অর্থাৎ যেখানে পিএইচের মাত্রা 5 থেকে 5.5-এর মধ্যে, সেখানেও দেখা গিয়েছে বাদাম মোটামুটি ভালো ফলন দেয়। তবে অল্প লবণাক্ত জমি, মানে আমাদের সুন্দরবন লাগোয়া যে সমস্ত ব্লকগুলো রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা বেশ কিছু এলাকা, সেখানে বাদাম গাছ দেখা গেছে যে মাটিতে যদি আমরা ইংরেজিতে যেটাকে সলিবল সল্ট বলি, অর্থাৎ দ্রবণীয় লবণের পরিমাণ যদি সামান্য থাকে, সেটা বাদাম মোটামুটি সহ্য করে নিতে পারে। তবে একটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে বাদাম গাছের জমিতে যদি কোনোভাবে জল জমে, সেটা কিন্তু এই ফসলের পক্ষে খুব ক্ষতিকারক। তাই জলনিকাশি ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা আমাদের খুবই প্রাথমিক বিষয়। এছাড়াও জমি তৈরি করার সময় যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেশ কয়েকবার লাঙল চষে এবং মই দিয়ে মাটিকে কৃষক বন্ধুরা যেন ঝুরঝুরেভাবে তৈরি করে নেন। এবং এটা কি হবে না, যত মাটি ঝুরঝুরে হবে তত মাটির মধ্যে বাতাস চলাচল ভালো হবে, সূর্যালোক প্রবেশ করতে পারবে, উপকারী অণুজীবের সংখ্যা এবং তাদের আধিক্য বংশবিস্তার করতে পারবে, এবং তার সাথে সাথে জমিকে আগাছামুক্ত করে নেওয়াটা খুব জরুরি। চীনাবাদাম চাষে মাটি কেন ঝুরঝুরে রাখবো সেটা যেন আগেই বললাম, কিন্তু সেদিকে একটা বিশেষভাবে নজর দিতে গেলে খেয়াল রাখতে হবে যে কেন যেন কোনোভাবেই মানে মাটি চষতে গিয়ে গভীরতা 15 থেকে 20 সেন্টিমিটারের বেশি না হয়ে যায়। অতিরিক্ত চষে ফেললে কি হয়, মাটির অনেক গভীরে সুঁটির জন্ম হয়ে যায়, এবং সেখান থেকে যার ফলে মাটির অতটা গভীরতা থেকে যখন ফসল কাটি তখন অসুবিধা হয় এবং আমাদের কৃষি শ্রমিকদের বিশেষ সমস্যার মধ্যে পড়তে হয়। এছাড়াও আরও কিছু অন্তর্বর্তীকালীন পরিচর্যা প্রয়োজন, যেমন ধরুন দেখা গিয়েছে ফুল ফোটার আগে যদি বৃষ্টির জলে মাটি চেপে গিয়ে থাকে, তাহলে হাতের নিড়ানি বা কোদালের মাধ্যমে মাটিটা একটু সামান্য আলগা করে দিতে হবে। মাটি আলগা থাকলে ফুলের যে অংশ মাটিতে ঢোকে তা খুব সহজেই প্রবেশ করতে পারবে এবং ভবিষ্যতে আমাদের সুবিধা হবে। এই ছিল মোটামুটি আমার মাটি তৈরি করার বিষয়টা। ধন্যবাদ। ঠিক এখান থেকে মিস্টার রেজা আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার স্পেসিফিক কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি একটু ভেঙে ভেঙে বলি, বীজ বপনের সময় সাধারণত কি কি বিষয় মাথায় রাখবেন কৃষক বন্ধুরা? যেমন ধরুন কৃষক বন্ধুরা ঠিক কোন সময়ে বীজ ছড়াবেন জমিতে, কিভাবে বীজ শোধন করবেন, জমিতে সারি থেকে সারির দূরত্ব ঠিক কতটা হওয়া উচিত, কোন ধরনের কোন জাতের মানে বাদাম বপন করবেন ওরা, এবং বীজের পরিমাণ সঠিক পরিমাণ কতটা হবে সে বিষয়ে যদি একটুখানি আলোকপাত করেন খুব ভালো হয় আর কি। বীজ বপনের সময় আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে আমাকে বোনার সময়, মানে আমি কখন বুনবো, কিভাবে বীজ শোধন করব, বীজের হার কতটা হতে পারে বা কত মানে সারির দূরত্ব কত হতে পারে, কোন জাত আমি ব্যবহার করব, এই সবগুলো আমাকে ভালোভাবে দেখে নিতে হবে। একটু আগেই আমার সহকর্মী যেটা বললেন যে বীজের জন্য মানে বীজ বপনের জন্য আমাকে ভালোভাবে মাটি চষে নিতে হবে। তো এক্ষেত্রে প্রথমে আমি বলেছি যে বোনার সময় সাধারণত পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থায় যেটা দেখা যায় যে আমরা দুটো মরশুমে বাদাম চাষ করতে পারি। এক হচ্ছে প্রাক খরিফ বা যেটাকে আমি ইংরেজি মাস হিসাবে যদি বলি ফেব্রুয়ারি মার্চ বা ফাল্গুন চৈত্র মাস, অথবা এবং হচ্ছে বর্ষার সময় বা হচ্ছে খরিফ মরশুমে, এটা হচ্ছে মে জুন মাস অথবা হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে। এবার অনেক ক্ষেত্রেই চাষিরা যেটা করে থাকেন যে বোনার যে আমাদের বোনার পদ্ধতিতে সাধারণত চাষিরা করে থাকেন যে
ছড়িয়ে বোনা। এবার ছড়িয়ে বোনার ক্ষেত্রে আমার সহকর্মী যেটা বললেন, যদি বীজের থেকে মানে মাটিতে যদি গাছের আধিক্য হয়ে থাকে বা মাটিতে যদি ভালোভাবে বায়ু চলাচল না করতে পারে, তাহলে আমরা কিন্তু সেভাবে যতটা আনুমানিক ফলন আমরা আশা করি সেই ফলন আমরা সাধারণত নাও পেতে পারি। সেক্ষেত্রে আমি চাষি ভাইদের একটাই পদ্ধতি অনুসরণ করতে বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে হচ্ছে আমরা সারিতে বুনতে পারি বা লাইনে বোনার চেষ্টা করবেন। আর বীজ শোধনের ক্ষেত্রে আমরা অনেক রকমভাবে বীজ শোধন করতে পারি। সাধারণত হচ্ছে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থায় চাষের ফলন যেটাতে বেড়ে যায়, যে আমরা অতিরিক্তভাবে মানে ফসলের রোগ পোকা কিভাবে আক্রমণ করে বা সেই রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা যে কীটনাশক ব্যবহার করি, সেই কীটনাশকের জন্যই হচ্ছে আমাদের চাষের খরচ অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রে যদি আমরা প্রথমেই বীজ শোধক মানে বীজটাকে কিছু কিছু ছত্রাকনাশক দিয়ে বা কীটনাশক দিয়ে যদি আমরা শোধন করে নিতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই ফসলের রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা খুব কমে যায়। যদি আমি বাদামের ক্ষেত্রে বীজ শোধনের কথা বলি, তাহলে আমি বলবো যে ক্যাপটান বা থাইরাম অথবা কার্বেন্ডাজিম বা ম্যাঙ্কোজেব এইসব যে ছত্রাকনাশকগুলো আছে, সেগুলো যদি আমি লিটার প্রতি 1 থেকে 1.5 গ্রাম দিয়ে মোটামুটি হচ্ছে আমি বীজ শোধন করে নিতে পারি। এবং বীজগুলোকে আমাকে সাধারণত হচ্ছে 8 থেকে 10 ঘন্টা সেই জলের দ্রবণে ডুবিয়ে রাখতে হবে এবং পরবর্তী দিনে সেই ভেজানো বীজটাকে কিছুটা শুকিয়ে নিয়ে আমাকে মাঠের মধ্যে সারিতে বুনে ফেলতে হবে। অথবা আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যায় যে বাদাম সাধারণত হচ্ছে মাটি থেকে বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে আবদ্ধ করতে পারে। তাই এক্ষেত্রে যদি হচ্ছে আমরা রাইজোবিয়াম নামে যে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায়, সেই ব্যাকটেরিয়া দিয়ে যদি আমরা হচ্ছে বীজ শোধন করতে পারি, তাহলে বাদামের ফলন অনেক গুণ বেড়ে যায় এবং হচ্ছে বাদামের শিকড়ে অর্বুদের সংখ্যাও অনেকটা বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে মোটামুটি যদি আমি একরে যে পরিমাণ আমার বীজ লাগবে, আমি এক একরে 30 থেকে 40 কেজি বীজ যদি বলি, তাহলে আমার 400 গ্রাম রাইজোবিয়াম কালচার দিয়ে যদি সেটাকে শোধন করে নিতে পারি, তাহলে হচ্ছে আমার পরবর্তীকালে নাইট্রোজেনের খরচ অনেকটা কমে যায়। এবার 400 থেকে রাইজোবিয়াম কালচারটা কিভাবে আপনারা মেশাবেন, সাধারণত ভাতের ফেনা যেটা হয় বা গুড়, ঝোলা গুড় হয়, সেই ঝোলা গুড়ে যদি আমি মিশিয়ে নিয়ে সেই বাদামটাকে ওই এতে দ্রবণে মিশ্রিত করে মানে পুরো একদিন রেখে দিতে পারি বা পরবর্তীকালে ছায়ায় সেটাকে শুকিয়ে নিয়ে মানে বোনার আগে সেটাকে ছায়ায় শুকিয়ে নিয়ে তারপরে আমাকে বুনতে হবে। সারির দূরত্ব যেটা বলছিলাম যে লাইনে সবাই চেষ্টা করবেন যাতে হচ্ছে লাইনে বোনা যায়। তো এক্ষেত্রে হচ্ছে লাইনে বোনার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে সারি থেকে সারির দূরত্ব যাতে 30 থেকে 35 সেন্টিমিটার হয় এবং একটা গাছের দূরত্ব মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার রাখতে হয়। আমরা জানি যে বাদামের ক্ষেত্রে যেটা হয় যে ফুলের পরবর্তীকালে ফুল থেকে একটা পেগ তৈরি হয়, যেটা হচ্ছে পরবর্তীকালে মাটির ভিতরে চলে যায়। যদি আমরা সারি থেকে সারির দূরত্ব বা গাছ থেকে গাছের দূরত্ব ঠিকঠাকভাবে মেনটেন করতে না পারি, তাহলে যেটাকে বলা হয় পেগ ফরমেশন বা গাইনোফোর যেটা বলা হয়, যেটা থেকে প্রকৃত বাদামটা হয়, ফুল থেকে বাদাম হয়, সেই গাইনোফোরটা ঠিকঠাকভাবে ডেভেলপ করতে পারে না। মানে যদি সেটা মানে ঠিকঠাকভাবে ডেভেলপ না করে, তাহলে আমাদের ফলন কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর জাতের ধরন, পশ্চিমবঙ্গে সাধারণত যে কয়েকটি জাত খুব প্রচলিত থাকে সেটা হচ্ছে TG51, মল্লিকা, বিজেতা, গিরনার 3 অথবা হচ্ছে ফুলে মরনা, র্যাক মুংফলি 2। এইসব জাতগুলো বিভিন্ন আমাদের যে প্রকল্প থাকে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি বিভাগ থেকে যে প্রকল্পগুলো করা হয় চাষি ভাইদের জন্য যে রূপায়ণ করা হয়, সেই প্রকল্প থেকে বিভিন্ন এইসব জাতের বীজ দেওয়া হয়, যেগুলো উন্নত মানের বীজ এবং তাতে ফলনের ফলন বাড়ারও সুবিধা অনেকটা থাকে। আর একটা হচ্ছে যে আমার বীজের পরিমাণ সাধারণত আমি একর প্রতি মানে 3 বিঘাতে আমার 25 থেকে 30 কেজি বা 35 কেজি মতো আমি বীজ ব্যবহার করতে পারি। বা বিঘা প্রতি যদি আমি বলি, তাহলে আমার মোটামুটি 10 থেকে 12 কেজি বিঘা প্রতি আমার বাদাম বীজ লাগাতে হবে।